এখানে দেশনেত্রী বেগম খালেদা যখন দেশে এসেই গিয়েছেন, যেহেতু এখন উনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান, এখন ইনি যতক্ষণ পর্যন্ত দায়িত্ব নিলেই তো ম্যাডাম খালেদা চেয়ারপারসনের দায়িত্ব বুঝে নেন, তাহলে তো ওনার ভারপ্রাপ্ত থাকা লাগবে, তখন ওটা কার্যকরী করুন, আর যেভাবে দল পরিচালনার ক্ষেত্রে হয়তো উনি সহায়তা করবেন। এখন মার্কিন যুক্তরাষ্ট্র কোথায় কি করে খাচ্ছে, মানুষ নানান ধরনের মুখরোচক কথাবার্তা বলে। ওই যে অহমিকা এবং বেগম খালেদা জিয়ার প্রতি অত্যাচার, তারেক রহমানের নির্যাতন, এবং আরাফাত রহমান নিষ্পাপ একজন অন্যের উপরে অত্যাচার নির্যাতন করার কারণে ওরা দেশ ছেড়ে চলে গেছে, মুখরিত হয়ে তাদের মাধ্যমে ফিরে আসতেন। আর বিগত সরকার যে শাস্তি দিয়েছিল সে পালিয়ে গেছে ভারতের আশ্রয়ে, ভারতের দয়ায়, ভারত সরকারের অনুকম্পায় সে আজকে ভারতে বাস করতেছে। কোথায় আছে, কিভাবে আছে, আমরা কেউ জানি না। না, সংক্ষেপ হলো এই, জুবাইদুর রহমান ৭০ বছর পর দেশে ফিরলেন, সাথে ম্যাডাম খালেদার আর ছোট পুত্রবধূ ফিরেছেন। তারেক রহমান আসেননি, তিনি গত পরশু তার আগে আলোচনা ছিল বেগম খালেদা যে আপনি বললেন আসতে দিবেন না, আসবেন না উনি। এরকম এখন তারেক রহমান যতদিন না আসবেন ততদিন এই কথাগুলি আলোচিত হতেই থাকবে। আমরা বলবো যে সময় মতোই তারেক রহমান দেশে ফিরবেন। কেন ফিরবেন না? এখন তো ওনার কোনো মামলা নেই, অতএব অবশ্যই উনি দেশে ফিরবেন। আর রাজনীতিতে আসার ব্যাপারটা, একটা জুবাইদুর রহমানের ব্যাপারটা বলি, তারেক রহমান যদি দেশে না আসতে পারতেন বা না আসতেন, তখন ম্যাডামের শারীরিক অবস্থা দিয়ে আরো বয়সটা বেড়ে যাবে, তখন চিন্তা ভাবনা হয়তো করার সুযোগ ছিল। এখন তো আমি আশা করি যে তারেক রহমান তো দেশে আসবেন, তারেক রহমান দেশে আসবেন, তারেক রহমান পাশে থেকে একটা জুবাইদুর রহমান উনি তারেক রহমানকে সহায়তা করুন বলে এটা আমার কাছে মনে হয় আর কি। এখন তারেক রহমান না আসতে পারলে সেই সময় কথা ছিল, এখন তো উনি চলেই আসবেন ইনশাল্লাহ। এবং যত যাই বলুন না কেন, নানান জন নানান কথা বলতে পারে, কিন্তু যে দেশের কোটি কোটি মানুষ একটা দলের পক্ষে, সেই দলের নেতা কেন আসবেন না দেশে, কে আসতে দিবে না, এমন সাধ্যটা কার? কারোর এই সাধ্য নেই যে তারেক রহমানকে দেশে আসতে দিবে না, এই সাধ্যটা এখন আর কারণ নেই। একসময় ফ্যাসিস্ট আওয়ামী লীগ যখন ছিল তখন বারবার বলছে তারেক রহমান তো আসবার ধরে নিয়ে আসবে, ইন্টারপোলের মাধ্যমে ধরে নিয়ে আসে বারবার বলতো। আমি আনন্দ দেখি কেমন পারেন আনন্দ দেখি। এবার আমি বলতাম যে তারেক রহমান এখন দেশে যদি আসতে বলেও তো আমি আসতে বলবো না, কারণ এখন আসলে এই ফ্যাসিস্ট সরকার যে কোনো ধরনের বিষ প্রয়োগ হোক বা অন্য কোনো ধরনের ষড়যন্ত্রকে তার জীবনের চেষ্টা করবে। অতএব তার আসার ক্ষেত্রে আমি বাধা দেবো প্রচন্ড হবে, কিন্তু এখন আমি বাধা দেবো না। হয়তো দেশের একটা অস্থিতিশীল পরিবেশ চলছে, এর ভিতর দিয়ে উনিও গোছগাছ করে নিয়ে অবশ্যই উনি আসবেন। এবং এখানে দেশনেত্রী বেগম খালেদা যখন দেশে এসেই গিয়েছেন, যেহেতু এখন উনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান, এখন ইনি যতক্ষণ পর্যন্ত দায়িত্ব নিলেই তো ম্যাডাম খালেদা চেয়ারপারসনের দায়িত্ব বুঝে নেন, তাহলে তো ওনার ভারপ্রাপ্ত থাকা লাগবে, তখন ওটা কার্যকরী করুন, আর যেভাবে দল পরিচালনার ক্ষেত্রে হয়তো উনি সহায়তা করবেন। আলটিমেট ম্যাডাম জিয়া যেহেতু বয়স হয়েছে, একটা পর্যায়ে গিয়ে তারেক রহমানই দলের দায়িত্ব পাবেন, বা আমরা সবাই মনে করি তার কাঁধেই আসবেন। এবং পাশাপাশি যে কথাটা বলে, নির্বাচন সামনে যেটা হবে, এবং ম্যাডাম খালেদা জিয়া গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন বারবার কিন্তু করেছেন। এখন নির্বাচন হলে কেউ আমাদেরকে বলছে ম্যাডামকে নির্বাচন করুন, বয়স হয়ে গেছে 80 বছর। আর মাহাথির মোহাম্মদ 80 বছর বয়স, ইউনূস সাহেব 80 বছর বয়স, ট্রাম্প 80 বছর বয়স পার হয়েছে। উনি সুস্থ থাকলে অবশ্যই ওনার তার ভোট করতে মাঠে যাওয়া লাগবে না। ওনার যে জনপ্রিয়তা, যেখান থেকে দাঁড়াবেন, যত আসনে দাঁড়াবেন তত আসন থেকে জয়লাভ করবেন, অতীতে সেটা করেছেন বলেই এটা আমি দৃঢ়তার সাথে বলতে পারি। আর দেশ পরিচালনার ক্ষেত্রে আজকে সবচেয়ে আমি নিজে এখনো দেখি নাই, আমি যা শুনলাম বাসায় উনি গাড়ি থেকে নেমে হেঁটে হেঁটে উঠেছেন। এটা অনেক বড় আল্লাহর রহমত বলবো আমি। অতএব উনি সুস্থ থাকলে আগামী দিনে নির্বাচনও করবেন। আমি প্রত্যাশা করি বাংলাদেশের মানুষের উনি আরেকবার সেবা করার সুযোগ পান, যে 2 বছর হোক আর 3 বছর হোক, যতদিনই হোক না কেন, বয়স যেহেতু অনেক বেশি হয়েছে, আল্লাহ যদি পরিপূর্ণ টার্ম পূরণ করতে দেন ভালো। যদি মনে করেন যে না, দরকার নেই আর, একবার দেশের মানুষের সেবা করার উনি একবার সুযোগ পান, তাহলে এত ঘটনা ওনার প্রতি গিয়েছে, এত মিথ্যাচার, এত অত্যাচার, এত নির্যাতন। আপনি চিন্তা করেন বিগত সরকার কত নির্মম ছিল, যে ওনার মা মারা গেলেন, একসাথে 2 ছেলে, এবং তাকে দেখা করতে দিল না। একবার আলাদা ওনাকে দেখালেন, একবার তারেক রহমানকে দেখালেন, একবার আর কৌকে নানবি মরদ দেখালেন। আমরা যদি জানাজায় গিয়েছিলাম, আজাদ মসজিদে জানাজা হয়েছিল, কত নিষ্ঠুর আচরণ করেছিল তারা, ক্ষমতার দাম্ভিকতা, তারা কি করতো, সে তো পালিয়ে গেছে। শেষ পর্যন্ত ওই মঈনুল ফখরুদ্দিন সরকার পালিয়ে গেছে, পালিয়ে যাওয়ার মতোই দেশে আসতে পারেন না। এখন মার্কিন যুক্তরাষ্ট্র কোথায় কি করে খাচ্ছে, মানুষ নানান ধরনের মুখরোচক কথাবার্তা বলে।
ওই যে অহমিকা এবং বেগম খালেদা জিয়ার প্রতি অত্যাচার, তারেক রহমানের উপর নির্যাতন এবং আরাফাত রহমান নিষ্পাপ একজন অন্যের উপরে অত্যাচার নির্যাতন করার কারণে ওরা দেশ ছেড়ে চলে গেছে। পরবর্তীতে আমি আসি, এই যে বিগত ফ্যাসিস্ট সরকার এত তুচ্ছ তাচ্ছিল্য করতো, এত মিথ্যাচার করতো, প্রতিনিয়ত বেগম খালেদা জিয়া তারেক রহমানের বিরুদ্ধে কথা বলতো। দেখেন তারা দেশ থেকে বিতাড়িত হয়েছে, পালিয়ে গেছে দেশ থেকে। অথচ কুয়েতের আমির যে টাকা দিয়েছিলেন সেই টাকা দিয়ে ওনার ট্রাস্ট করার চেষ্টা করেছে, চ্যারিটি ট্রাস্ট বছর করেছেন। হ্যাঁ, এখন সেটা নিয়ে আমরা বারবার বলেছি টাকার জায়গায় আছে, করতে পারেননি, হয়তো বড় করে করার জন্য হয়তো ওনারা করেন নাই। তারপর এই তুমি টাকা চুরি করে খেয়েছে, এটা নেটা নানান মিথ্যাচার তারা করতো। এখন দেখেন এমন দিন কুয়েতের আমি টাকা দিয়েছেন, সেই টাকা রয়ে গিয়েছে, সেই টাকা নানান কারণে সেইভাবে সরকার তাকে মিথ্যাবাদী সাজা দিয়েছিল। এবং উনি যেদিন আবার চিকিৎসার জন্য গেলেন সেদিন কাতারের আমির, বিশ্বের অন্যতম দামি শ্রেষ্ঠ এয়ার অ্যাম্বুলেন্স বেগম খালেদা জিয়া পাঠালেন। কত সম্মান আল্লাহর পক্ষ থেকে। এটা রহম না হলে এরকম উনি এখন এমপি না, মন্ত্রী না, বিরোধী দলের নেতা না, কুয়েতের আমির, তার জন্য এয়ার অ্যাম্বুলেন্স পাঠালেন। এই যে বিশ্বাস, তার প্রতি যে শ্রদ্ধাবোধ, ভক্তি, এটা আল্লাহর ইশারা ছাড়া হয় না। এবং সেদিন দেখেন উনি গেলেন এয়ার অ্যাম্বুলেন্সে, আধুনিক এয়ার অ্যাম্বুলেন্সের চিকিৎসার জন্য। আর সেদিন শেখ হাসিনার পাসপোর্ট বাতিল হয়েছে, পাসপোর্ট বাতিল। আল্লাহর বিচার কত কত সূক্ষ্ম দেখেন। ওই মিনিস্টারি একজন টাকা দিল, তার জন্য একটা ট্রাস্ট গ্রহণ করে জেল খাটালো মিথ্যাবৃত্তি, আরেকজন আবার তার চিকিৎসার জন্য পাঠালেন, এয়ার অ্যাম্বুলেন্স পাঠালেন, উনি বিমানবন্দর পৌঁছালেন। যে সম্মান উনি পেয়েছেন, ভিভিআইপি সম্বোধনা, তাকে সম্মান তাকে দেখানো হয়েছে। অর্থাৎ এমপি মন্ত্রী কিছু না, এখন বিদেশে, তারপর যুক্তরাজ্যের মতো একটা দেশে, পৃথিবীর অন্যতম একটা ক্ষমতাশালী একটা দেশ, সভ্য একটা দেশে উনি গেলেন, সেখানে ভিভিআই মর্যাদা উনি পেলেন। আবার দেখেন কুয়েতের কাতারের আমি আবার তার জন্য অ্যাম্বুলেন্স পাঠিয়েছেন। আজকে উনি আসলেন লাখো লাখো মানুষের সম্বর্ধনার মধ্য দিয়ে, তাদের স্লোগান মুখরিত হয়ে তাদের মাঝে ফিরে আসলেন। আর বিগত সরকার যে শাস্তি দিয়েছিল সে পালিয়ে গেছে ভারতের আশ্রয়ে, ভারতের দয়ায়, ভারত সরকারের অনুকম্পায় সে আজকে ভারতে বাস করতেছে। কোথায় আছে, কিভাবে আছে, আমরা কেউ জানি না। মাঝে মাঝে কিছু ভিডিও ইটে ছাড়ে, কি বলে ফোন টোনে কথাবার্তা বলে। এই তাহলে এই দেখেন, এই হলো পার্থক্য বেগম খালেদা জিয়ার সাথে। এই হলো পার্থক্য, তার সাথে যারা অবিচার করেছে তারা কেউ দেশে থাকতে পারে না। আর বেগম খালেদা কত সসম্মানে দেশে ফিরে এসেছেন। তাই মনে করি উনার এই আশা, এই সম্মানের মধ্য দিয়ে দেশের মানুষদের সম্মানিত করেছে। উনার দ্বারাই এই বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধার হবে এবং আগামী দিনে একটা সুন্দর সুষ্ঠু গণতান্ত্রিক বাংলাদেশ আমি পাবো বলে প্রত্যাশা করি। ধন্যবাদ। আপনার কাছে আরেকটা, যে নির্বাচনী এখন যা হচ্ছে আর কি, যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন, এটা নিয়ে বিএনপির সাথে এক ধরনের সরকারের মানে আমরা মানে মিলছে না আর কি, কথায় মিলছে না। তো আপনার কাছে কি মনে হয় যে সরকার কেন আসলে এখানে তালবাহানা করছে? অনেকে বলছে যে সরকার নির্বাচন দেওয়ার ইচ্ছে নেই। তো এখন সেই ব্যাপারে তার মানে খালেদা জিয়া কোনো ভূমিকা রাখবেন কিনা বলে মনে করেন কিনা, বা সরকার আসলে কি চাচ্ছে? না, এখানে সরকার নির্বাচন দিবে না বা দিতে চাচ্ছেন না, একথা বাস্তব। সেখানে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ভূমিকা, উনি যেন গণতন্ত্রের পক্ষেও, উনার জীবনে তো হারানো আর ফিরে পাওয়ার কিছু নেই। অতএব উনি আমাদের সামনে আছেন। এখন আমরা আগে যেমন শক্তিশালী ছিলাম, এখন আমাদের শক্তিটা আরো অনেক বেশি আমার অনুভব করছে। উনি আছেন, উনি গণতন্ত্রের মাতা, উনি আমাদের মাঝে আছেন, এটা আমাদের বড় শক্তি। তারেক রহমান তো নেতৃত্ব দিচ্ছেনই, উনি তো দিবেনই। অতএব আমরা মনে করি সরকার যত তালবাহানা করুক, একটা পর্যায়ে নির্বাচন তারা দিতে বাধ্য বা তারা দিবে আমি মনে করি। বিগত সরকারের কথা বলি, সরকার যদি 24 সালে নির্বাচনটা দিত, বিএনপিকে যদি ওই অফিস থেকে স্টেজ থেকে বিতাড়িত না করে, অফিস বন্ধ না করে দিত, এবং বিএনপি যদি নির্বাচনে অংশগ্রহণ করতে পারতো, অন্যান্য দল নির্বাচনে অংশগ্রহণ করতে পারতো, হয়তো বিএনপি জোট সরকারে যেত, কিন্তু আওয়ামী লীগ তো বিরোধী দল থাকতে পারতো। আজকে দেশ ছেড়ে তাকে পালাতে হতো না। একতরফা নির্বাচন করতে গিয়েছিল, বুঝিয়েছিল তাদের লোকজন কোনো সমস্যা নাই, আমরা অনেক শক্তিশালী, বিএনপি বা অন্যান্য দল নির্বাচন আসে কোনো আসে যায় না, আমরা ক্ষমতা টিকে থাকতে পারবো। এইভাবে কিছু বুদ্ধিজীবী, কিছু আমরা, কিছু সামরিক বেসামরিক, এরা তারা দিন রাত বুঝিয়ে বুঝিয়ে টেলিফোন টক সাথে বলে বলে তাকে ওই অনল অবস্থায় নিয়ে গেছিল। এখনো আবার কিছু বুদ্ধিজীবী তারা এখন আবার এই ফর্মুলা ওনাকে দিতে চাচ্ছেন ডক্টর ইউনূস সাহেবকে। ডক্টর ইউনূস সাহেব যদি
উনি যদি এদের পাল্লায় পড়ে, বিগত সরকার যেমন সামরিক বেসামরিক আমলা এবং বুদ্ধিজীবীদের পাল্লায় পড়ে, যেমন উনি মনে করেছিলেন যে এইভাবে দেশ পরিচালনা করতে পারবো, আমি কোনো সমস্যা নাই, আমার র্যাব, পুলিশ, আর্মি, ছাত্রলীগ, যুবলীগ সব তো আমার আছে, এই মনে করে ওই সিদ্ধান্ত ছিল, একতরফা নির্বাচন করে নিয়েছিল। এই সরকার যদি মনে করে, এই যেমন তাদের মন্ত্রীরা বলে আমাদের 5 বছর ক্ষমতা থাকার জন্য ম্যান্ডেট দিচ্ছে, অনেকে বলে নির্বাচনের দরকার নাই, নির্বাচন ছাড়াই চলতেছে, ভালো চলতেছে, এমনিতে ভালো চালাচ্ছে, বিগত দিনে নির্বাচন সরকার ছিল, তারা অন্যায় করেছে, দুর্নীতি করেছে, তারা এখানে তো দেশের কোনো কল্যাণ করে নাই, নানান কাহিনী। আবার যদি বিএনপি ক্ষমতা আসে, আবার তারা দুর্বৃত্তায়ন করে, চাঁদাবাজি করবে, ব্যাংক মানে নানান ধরনের অপকর্ম করবে, এই সমস্ত কারণে নির্বাচন দরকার নেই, এইভাবে যারা বুঝাচ্ছেন এবং একেবারে জনমত সৃষ্টি করা হচ্ছে, এই বুথ যদি সরকার নিয়ে যদি নির্বাচনের দিকে না গিয়ে যদি ক্ষমতায় টিকে থাকতে চায়, আমি আপনাকে আজকে বলছি, যেমন 21শে এপ্রিল আমি বিগত 2024 সাল জেলখানা থেকে বেরে এই দুইজনই আবার ভাগ্য দেন কেমন মিলা মিলছে, এই দুইজনই কিন্তু 21শে এপ্রিল আমরা দুজনে আপনার এই আমি জেলখানা যেদিন বেরোলাম সেদিনকে আমরা টক শো দেখছিলাম, সেদিন হ্যাঁ আবার আজকে আমরা সেই দুজনই মিলে গেছে, সেদিনই আপনি কি বলেছেন এই সরকার ক্ষমতা আর থাকতে পারে না, তা আপনি বললেন যে কেন নির্বাচন, কোথায় নির্বাচন, নির্বাচন তো হয়নি, কেন 7 জন, ও ওটা তো আওয়ামী লীগের কাউন্সিল হয়েছে, মনে আছে, মনে আপনি দেখেন। এবং যেহেতু তারা সংবিধানের সাথে তারা বিশ্বাসঘাতকতা করেছে, সংবিধানে পরিচালিত করছে, এবং নিজের দলের সাংগঠনিক যে তাদের যে এটা নীতি যেটা, সেটার সাথে বিশ্বাসঘাতকতা করেছে, প্রতারণা করেছে। কারণ আওয়ামী লীগের গঠনতন্ত্রে আছে একজন নির্বাচনে অংশগ্রহণ করবে নৌকামার্কা প্রতীক নিয়ে, আর যারা আছেন তারা সাহায্য সহায়তা করুন, যদি কেউ বিরোধিতা করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, স্বতন্ত্র কেউ যদি প্রার্থী হয় তাকে দল থেকে বহিষ্কার করা হবে। অথচ তারা প্রধানমন্ত্রী নৌকামার্কার প্রার্থীর পক্ষে যে জেলায় যাচ্ছেন, বক্তৃতা করছেন, তার পাশে আরো 2-3 জন তারা স্বতন্ত্র দাঁড়িয়ে তারাও সেখানে প্রোগ্রাম করতেছে, এবং 60-62 জন স্বতন্ত্র প্রার্থী জয়লাভ করে এসেছিল। এই যে প্রতারণা, নিজের দলের গঠনতন্ত্রের সাথে প্রতারণা করা, অতএব এই দল আগামী দিনে রাষ্ট্রীয় ক্ষমতা থাকতে পারবে না। মনে আছে দেখেন 21শে এপ্রিল আমি বলেছিলাম, 21শে এপ্রিল আমি বলেছিলাম, তার অনেক পরে কিন্তু ছাত্ররা তাদের এই যে বৈষম্য বিরোধী আন্দোলন শুরু করেছিল, কিন্তু আমি বলেছিলাম কিন্তু 21শে এপ্রিল, 22শে এপ্রিল আবার বলেছিলাম সাইফুল সাগর ফেস দ্য পিপুলে, এবং আরো 2টা টক শো বাংলা টিভি থেকে শুরু করে আরেকটা টেবিলে বলেছিলাম, ব্যাখ্যা দিয়ে বলেছিলাম। এবং মমতাজ হোসেন শেখ আমাদের বন্ধু রাষ্ট্রদূত ছিলেন, ছাত্ররা বললাম, মমতাজ ভাই এবার তো এমপি হতে পারলেন না, আর তো এমপি হতে পারবেন না। কেন হাবিব, আগামী নির্বাচন হবে তখন আমি হব। আগামী দিন আর মমতাজ ভাই আসবে না, আগামী দিন আর আওয়ামী লীগ এই দেশে আপনি নির্বাচন করতে পারবে না, সেই অবস্থা আওয়ামী লীগের থাকবে না। কি বলো তুমি, আমি বললাম তো পারবে না, দেখেন আপনি, দেখেন আমার মনে করতে নাই 22 তারিখে আবার এই কথা বলেছিলাম। তাই আমি মনে করি এই সরকারকে যারা এই কুপরামর্শ দিচ্ছে, আমি বলি কুপরামর্শ, তারা নিজেরা ধ্বংস হবে, ওই সরকারও ধ্বংস হবে। আওয়ামী লীগকে যেভাবে চলে যেতে হয়েছে, মইনু ফখরুদ্দিনকে যেভাবে চলে যেতে হয়েছে, এই সরকারকে তার চেয়ে করুণ পরিণতি নিয়ে হয়তো চলে যেতে হতে পারে, যদি এই কুপরামর্শ এই সমস্ত বুদ্ধিজীবী সরকারি বেসরকারি আমলাদের কথা, ব্যবসায়ীদের কথা যদি সরকার শোনে। তাই আমি সরকারকে আহ্বান জানাবো, এদের কোনো কথা শোনার দরকার নেই। কারণ সরকার প্রধানকে বলবো, প্রধান উপদেষ্টাকে বলবো, সারা পৃথিবীতে আপনার সুনাম আছে, এই সুনামটা অক্ষুণ্ণ রাখার জন্যই আপনি একটা নির্বাচনের ব্যবস্থা করেন। নির্বাচিত সরকার আপনাকে দিয়ে অনেক, আজকে দেখলাম ম্যাডাম খালেদা জিয়া সংসদে আপনার পক্ষে কিভাবে বলেছেন, পরিষ্কার স্ট্যান্ড নিয়ে বলেছিলেন। ডক্টর ইউনূস সাহেবের পক্ষে আমরা অবস্থান নিলাম, সরকার তার বিরুদ্ধে অনেক অপকর্ম প্রোপাগান্ডা চালাচ্ছে, তাকে নিয়ে নানান ধরনের কুশারটাকে ষড়যন্ত্র করছে, আমরা এই সময় ষড়যন্ত্র মোকাবেলা করে ডক্টর ইউনূসের পক্ষে আমরা পরিষ্কার অবস্থান নিলাম। এবং দেখেন এই যে যখন বিগত এই সরকার আমলে 7তলা 8তলা লিফট বন্ধ করে ওনাকে পায়ে হেঁটে ওই লিফটে উঠতে মানে আদালতে উঠতে বাধ্য করেছে, তখন ওনার পাশে কিন্তু কেউ ছিল না। ওনার পাশে আমাদের যুব দল, আমাদের আইনজীবীরা, আমাদের ছাত্র দল, দলে দলে ওনার সাথে ওই সিঁড়ি বেয়ে হেঁটে হেঁটে ওনাকে আদালতে কিন্তু নিয়ে গেছেন। তাই আমি মনে করি যে বেগম জিয়া দেশে যেহেতু এসেছেন, বেগম জিয়ার প্রতি সম্মান প্রদর্শন করে দেশের মানুষকে আগামী দিনে কোনো মহা সংকটে না ফেলে একটা সুষ্ঠু নির্বাচন দিবেন বলে আমি প্রত্যাশা করি। এবং এই প্রত্যাশা আমি মনে করি অবশ্যই আমার করার মানে আমার দাবি আছে। কারণ এই দেশের স্বাধীনতা আন্দোলন, দেশের জন্মের প্রসব বেদনা থেকে শুরু করে মুক্তিযুদ্ধ যাওয়া, বাংলাদেশের যত গণতান্ত্রিক আন্দোলন হয়েছে সমস্ত আন্দোলনে আমি অংশগ্রহণ করেছি, প্রথমে পিছনে, কত মাঝখানে, প্রথম সারিতে, এবং বারবার আহত হয়েছে, হাসপাতালে গিয়েছি।
যে রিস্ক নিয়েছে, আমি অবশ্যই প্রত্যাশা করব এই সরকার একটা সুন্দর সুষ্ঠু নির্বাচন ব্যবস্থা করবেন বলে আমি বিশ্বাস করি। ধন্যবাদ।